আমরা আজ এসেছি চৈতন্য মহাপ্রভুর শহর মায়াপুরে। মায়াপুরে চন্দ্রোদয় মন্দির হলো ইসকনের সদর দপ্তর। ভগবান চৈতন্য মহাপ্রভু হলেন সেই চন্দ্র যিনি 500 বছরেরও বেশি আগে এই মায়াপুর ভূমিতে উদিত হয়েছিলেন, যার করুণা এবং ক্ষমতায়নের ফলে এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন এখন সমগ্র বিশ্বে তার আভা ছড়িয়ে দিয়েছে। তাই তার প্রধান সেনাপতি ইসকনের প্রতিষ্ঠাতা ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ তার কার্যকলাপের সদর দপ্তরের নামকরণ করেছিলেন শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির। এটাই হচ্ছে ইসকনের চন্দ্রোদয় মন্দিরের প্রধান গেট। যারা জাগতিক দৃষ্টিকোণ থেকে জিনিসগুলোকে দেখেন তাদের কাছে মায়াপুর পবিত্র আবাসস্থল কেবল একটি প্রত্যন্ত গ্রাম বলে মনে হতে পারে, কিন্তু তা নয়। মায়াপুর ভূমি হলো আধ্যাত্মিক জগতের কেন্দ্র। আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করেছি, দেখতে পাচ্ছেন এইটা নতুন মন্দির যেটা এখনো উদ্বোধন হয়নি। এই সামনে বিনামূল্যে জুতো রাখার ব্যাগ রাখার ব্যবস্থা করা আছে। আপনারা মন্দিরে ঢুকতে চাইলে এই জায়গায় জুতো বা ব্যাগ রেখে দেবেন। এই দেখুন মন্দিরে ঢোকার গেট। এই সামনে মন্দিরটি দেখতে পাচ্ছেন। এখানটা চেকপোস্ট আছে। এখানে আপনাকে মন্দিরে ঢোকার আগে চেক করা হবে যে আপনি কোনো মোবাইল বা আপনার সঙ্গে কোনো ক্যামেরা কিছু নিয়েছেন নাকি, কারণ মন্দিরের ভেতর ক্যামেরা অ্যালাউ নেই। এই সেই মন্দির যার মধ্যে আছে রাধা মাধব। মন্দিরের ভেতরটা আপনাদের দেখাতে পারলাম না, কারণ মন্দিরের ভেতরে মোবাইল বা ক্যামেরা কোনো কিছু অ্যালাউ নেই। দেখতে পাচ্ছেন মন্দিরটা। আমেরিকা, ইউরোপ মহাদেশের অনেক দেশ থেকেই ভক্তরা এই মন্দিরে আসে। আপনারা মহাপ্রসাদ খেতে চাইলে গেট থেকে ঢুকেই সেখানে কুপন দেওয়া হচ্ছে, আপনারা কুপনটা কেটে নেবেন। কুপনের দাম মাথাপিছু 150 টাকা করে পড়বে। মায়াপুর ইসকন মন্দিরের ইতিহাস ঘাঁটলে জানা যায় বিশ্বজুড়ে ইসকন কেন্দ্রগুলির প্রচার ও প্রতিষ্ঠা বৃদ্ধির সাথে সাথে প্রভুপাদ মায়াপুরে মন্দির নির্মাণের জন্য আকুল হয়েছিলেন। তার গুরু মহারাজ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর সর্বদা তিনি মায়াপুরের গুরুত্বের ওপর জোর দিয়েছিলেন। তিনি ব্যাপকভাবে প্রচারের জন্য বের হওয়ার আগে তিনি মায়াপুরে থাকতেন এবং ভজন করতেন। 1971 সালে ইসকন মায়াপুরের 9 বিঘা জমি একটি চুক্তি স্বাক্ষর করে। যদিও পথে কিছু বেশ জটিলতা এবং চ্যালেঞ্জ ছিল, তবুও জমিটি অবশেষে সুরক্ষিত হয়। মায়াপুর প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান 1972 সালে জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করা হয়েছিল। হাজার হাজার আগ্রহী দর্শনার্থীদের মধ্যে বই এবং ম্যাগাজিন বিতরণ করা হয়েছিল। অতিথিদের বিনামূল্যে প্রসাদ বিতরণ করা হয়েছিল। বিশ্বজুড়ে প্রভুপাদ শিষ্যরা এমনকি তার গুরু ভাতা এই জমকালো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রভুপাদ ইতিমধ্যেই কল্পনা করেছিলেন যে মায়াপুর চন্দ্রোদয় মন্দির কিভাবে জাগরণের এক নতুন যুগের সূচনা করবে, যার মাধ্যমে এই অন্ধকার বিপদগামী আত্মারা তাদের শাশ্বত গুরু শ্রীহরির সাথে পুনরায় সংযোগ স্থাপনের দ্বিতীয় সুযোগ পাবে। প্রভুপাদ ভবিষ্যৎবাণী করেছিলেন যে শহরটি ধীরে ধীরে 50,000 জনসংখ্যায় পরিণত হবে এবং সমস্ত মানব জাতির জন্য একটি আদর্শ শহর হিসেবে কাজ করবে। যদিও মায়াপুর তখন ছোট্ট অপ্রচলিত গ্রাম ছিল, প্রভুপাদ কল্পনা করেছিলেন যে এমন একটা দিন আসবে যখন এই স্থানটি জলপথ, রাস্তা, সেতু, ট্রেন, এমনকি আকাশপথের মাধ্যমে সংযুক্ত হবে, যা সকলের জন্য আরও সহজলভ্য করে তুলবে। তিনি মায়াপুর উন্নয়ন প্রকল্পটি তার শিষ্যদের হাতে অর্পণ করেছিলেন এবং আদেশ দিয়েছিলেন, আমি তোমাদের ঈশ্বরের রাজ্য দিচ্ছি, এখন এইটি গ্রহণ করো, এইটির বিকাশ করো এবং এইটি উপভোগ করো। আমরা এখন আছি মায়াপুরের ইসকন মন্দিরে। কিছুক্ষণ আগে রাধাকৃষ্ণের দর্শন করলাম, করে এত রোদ্দুর, এত গরম এখানে, মানে
একটুখানি দাঁড়িয়েছিলাম বাইরের দিকে, তো শরীর অসুস্থ হয়ে যাওয়ার ব্যাপার, এতটাই টেম্পারেচার আজকে। তো এখানে সবাই দেখছি ছাওয়া মতো জায়গা আছে, মোটামুটি অনেকেই বসে রেস্ট নিচ্ছে। এবং নতুন যে মন্দিরটা এখনও উদ্বোধন হয়নি, সেটাও মোটামুটি বাইরে থেকে যতটা পেরেছি নিয়েছি। আপনাদের সবটাই দেখাবার চেষ্টা করেছি যতটা পারি, তাও অনেক বাকি রয়ে গেছে মন্দিরের ভেতরটাই, কিন্তু কিছু করার নেই, নিয়ম যেটা আমাদের সবাইকে মানতে হবে। তাই আজকের মতো আমাদের এই মায়াপুরের ইস্কন থেকেই শেষ হলো। এরপর আমরা বাড়ির দিকে রওনা দেবো। তুই কিছু বল। পুরো ভিডিওটা দেখুন, ভালো লাগবে। যারা আসেননি তারা আসতে ইচ্ছা করবে, আর যারা এসেছেন তাহলে আরেকবার নতুন করে দেখে নেবেন যে হ্যাঁ গিয়েছিলাম এই জায়গাগুলো, আরেকবার স্মৃতিচারণ করে নেবেন। ভালো লাগবে, ভিডিওটা পুরো দেখুন, খুব ভালো লাগবে। এই গরমে বাইক চালিয়ে কষ্ট করে আসা, পুরোটা প্রচণ্ড গরম। এখন আমার মতে আপনারা বাইকে বা কোনো কিছু করে আসবেন না, আসলে ট্রেন বা গাড়ি করে আসবেন, ঠিক আছে? কারণ এত প্রচণ্ড গরম, তাতে আপনাদের শরীর খারাপ হওয়ার চান্স বেশি থাকবে। বাই রোড না আসাই এখন ভালো, বাইকে তো একদমই নেই। ট্রেনে করে আসুন, এলেও ঠান্ডা খাওয়া দাওয়া করুন, বেশি এখানে এসে রিচ খাওয়া দাওয়া করবেন না, একদম হাইড্রেট থাকতে হবে, জল খান বেশি করে। সেগুলি ভিডিও দেখুন, ভালো ভিডিওতে বিস্তার বিবরণ আছে। এখানে অনেক ভবন করা আছে, আপনারা যদি এখানে এসে থাকতে চান তাহলে এই সব ভবনগুলিতে আপনারা থাকতে পারবেন। এবার আমরা যাব শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে। মায়াপুরে রাস্তার আশেপাশে অনেক মন্দির ও সেবাশ্রম দেখতে পাবেন। খুব সুন্দরভাবে মন্দিরগুলি করা আছে। বাংলার বৈষ্ণব ধর্মের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব শ্রী চৈতন্য মহাপ্রভু 1486 খ্রিস্টাব্দের 19শে ফেব্রুয়ারি পণ্ডিত জগন্নাথ মিশ্রের ঘরে তার স্ত্রী শচীদেবী এক পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন। নীলাম্বর চক্রবর্তী শচীদেবীর পিতা মস্ত পণ্ডিত তো বটেই, জ্যোতিষশাস্ত্রেও তার কম খ্যাতি ছিল না। সংবাদ পেয়েই তিনি নবজাতকের ভাগ্য গণনায় বসে গেলেন। গণনা শেষে বললেন, এ শুধু অসামান্য মনীষী ও বিদ্যার অধিকারী হবে না, ধর্মজগতের এক মস্ত বড় নাম হবে। বহু লোক দেবতা জ্ঞানে তাকে পুজো করবে। এবং তার ভবিষ্যৎবাণী সত্য প্রমাণিত হয়েছিল। নিমাই শুধু শুধু অগাধ পাণ্ডিত্যের অধিকারী হননি, ধর্মজগতে এনেছিলেন এক বিরাট বিপ্লব। জগন্নাথ মিশ্রের প্রথম ছেলের নাম বিশ্বরূপ। পরপর কয়েকটি ছেলে ও মেয়ের মৃত্যুর পর এই ছেলের জন্ম হয়েছিল, তাই মা শচীদেবী তার নাম রেখেছিলেন নিমাই। নবদ্বীপের ব্রাহ্মণ বল্লভাচার্যের মেয়ে লক্ষ্মী দেবীর সঙ্গে নিমাইয়ের বিয়ে হয়েছিল। বিয়ের কিছুকালই পর নিমাই গেলেন পূর্ববঙ্গে। সুপণ্ডিত ও প্রতিভাবান পুরুষ বলে সেই অঞ্চলে যথেষ্ট মর্যাদা পেলেন। কিছুকাল পর নবদ্বীপে ফিরে এসে শুনলেন লক্ষ্মী দেবী সাপের কামড়ে মারা গেছেন। শোক ভুলে থাকবার জন্য তিনি অধ্যাপনার উপর জোর দিলেন। কিছুকাল পরে শচীদেবী আবার ছেলের বিয়ে দিলেন নবদ্বীপের সনাতন পণ্ডিতের মেয়ে বিষ্ণুপ্রিয়ার সঙ্গে। নিমাই তার পিতার পিণ্ডদান করতে গোয়ায় গেলে সেখানে বৈষ্ণব ধর্মের প্রবর্তক মাধবেন্দ্র পুরীর শিষ্য ঈশ্বরপুরীর নামে এক বিষ্ণুভক্ত সাধু ছিলেন। নিমাই তাকে দেখে তার পায়ে লুটিয়ে পড়ে বললেন, প্রভু আমাকে দীক্ষা দিন। ঈশ্বরপুরী জানতেন নিমাই একজন পরম ভক্ত। তিনি নিমাইকে কৃষ্ণ মন্ত্রের দীক্ষা দিলেন। এরপর নিমাই ফিরলেন নবদ্বীপে, কিন্তু তখন তিনি আর আগেকার নিমাই নন। এ যেন এক অন্য মানুষ, সারা মন কৃষ্ণ নামে ভরা। কৃষ্ণ নাম করতে করতে তিনি কাঁদতে থাকেন। এরপর নিমাইয়ের অন্তরাত্মায় এলো আর এক নতুন আহ্বান। বিশ্ব মানব কল্যাণের জন্য তাকে প্রেম ভক্তির প্রবাহকে সঞ্চালিত করতে গৃহত্যাগ না করলে সে বৃহত্তর কর্মক্ষেত্রে ঝাঁপ দিতে পারবেন না। এই স্থানেই জন্ম হয়েছিল চৈতন্য মহাপ্রভুর। আপনারা দেখতে পাচ্ছেন সেই জায়গাটা, এই গাছটির নিচেই তার জন্ম হয়েছিল। গৃহত্যাগ করে ছুটে গেলেন কাটোয়ায়। সেখানে পণ্ডিত কেশব
ভারতীর কাছে দীক্ষা নিলেন। নিমাই তখন থেকেই পরিচিত হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য নামে। চৈতন্য মহাপ্রভুর শিক্ষা ও অনুশীলন বৈষ্ণব ধর্মের একটি প্রধান শাখা ও গৌড়ীয় বৈষ্ণব ধর্মের ভিত্তি তৈরি করে। প্রেম, ভক্তি এবং হরে কৃষ্ণ মন্ত্র জপের ওপর তার জোর হিন্দু ধর্মের ওপর, বিশেষ করে বাংলা এবং তার বাইরে গভীরভাবে প্রভাব ফেলেছিল। ইসকনের মতো সংগঠনগুলি বিশ্বব্যাপী তার বার্তা ছড়িয়ে দিয়ে চলেছে। বাংলা, উড়িষ্যা এবং মণিপুরের সাংস্কৃতিক ঐতিহ্যের উপর চৈতন্যের প্রভাব উল্লেখযোগ্য, যেখানে অনেক বাসিন্দা কৃষ্ণের অবতার হিসেবে তাকে প্রতিদিন পূজা করেন। আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন।